চলো শুরু করি। 7 নম্বর প্রথম প্রশ্ন। 40 মিনিটে একটি বৃত্তাকার পথ 8 পাক ঘুরতে পারা যায় যদি ওই বৃত্তের ব্যাস পূর্বের থেকে 10 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে নতুন বৃত্তাকার পথে পূর্বের গতিবেগেই 1 পাক ঘুরতে কত সময় লাগবে? আচ্ছা, এই অঙ্কটির যেটা সমাধান কত করেছো তোমরা? 50 করেছি স্যার। 50 করেছো একদম। ব্যাপার হচ্ছে কি জানো, এখানে যেটুকু যে, ব্যাস থেকে পরিধির ব্যাপার আছে। এখানে তো ব্যাস যদি চেঞ্জ হয়ে যায় তো পরিধি চেঞ্জ হয়, তাই না? তো আমরা সকলেই জানি কি বলতো, যে এই ব্যাসার্ধ, তারপরে এখান থেকে যদি আমরা ইতে যাই, পরিধিতে যাই, তাহলে কি হারে বাড়ে বলো তো? এ যদি এক্স গুণ হয় তাহলে এও হাফ। এক্স গুণ হবে। এ যদি X% বেড়ে যায় তো এও X% বেড়ে যাবে। এ যদি 10 গুণ হয়, স্যার হাফ বাড়ে না? না, তাহলে এও 10 গুণ হয়ে যাবে, হ্যাঁ কি না? তাই না? তো প্রথমে যে পরিধিটা ছিল সেটা কি বলতো, সেটা 1 গুণ ছিল, তাই না? এটা 10 গুণ বলা আছে। তো প্রথমের যে 1 গুণ ছিল, এক্স গুণ ধরে নাও, এটাতে সময় কত লাগছিল 1 পাকে? কারণ এখানে আমাকে পূর্বে এটাতে 1 পাকই চেয়েছে। এটাতে 40 মিনিটে 8 পাক যায়, তার মানে 1 পাকে যাবে 5 মিনিটে। এবার যদি 10 গুণ করা হয় তাহলে পরিধিটা কয় গুণ বাড়বে বলো তো? কয় গুণ হবে বলো তো? নতুন বৃত্তের পরিধিটাও 10 গুণ হয়ে যাবে, তাই না? 10 গুণ পরিধি হয়ে যাবে, তার মানে এর সময় 10 গুণ বেশি লাগবে, তার মানে 50 মিনিট লাগবে। এটা মুখে মুখে উত্তর বের করাটা বললাম। এবার ব্যাপারটা বোঝো। ঠিক আছে, ধরো একটা বৃত্ত আছে, ছোট বৃত্ত, এটার পরিধি হচ্ছে আর, তাহলে এর পরিধি কত হবে? 2πr। ঠিক আছে, এটাতে কত সময় লাগে বলো তো? 5 মিনিট, তাই না? এটুকু তো বুঝতে পারছো যে 5 মিনিট লাগে, কারণ 40 মিনিটে 8 পাক, তার মানে 1 পাক 5 মিনিট লাগে। আচ্ছা, যদি এর পরিধিটাকে 10 গুণ করা হয়, ঠিক আছে, এই ব্যাসার্ধটাকে, ব্যাসার্ধ যদি 10 আর হয়, দেখো এখানে ব্যাসকে বলেছে 10 গুণ করলাম, মানে ব্যাসার্ধও 10 গুণ হবে, ঠিক আছে? কারো তাতে কোনো সমস্যা নেই তো? মানে এটা যদি আমি ব্যাসটা 2r ধরি, এটা আর এটা আর 2r, এটাতে ব্যাস হচ্ছে 2r, আর এটাতে ব্যাস হবে কি বলতো, এটা 10r, এটাও 10r, তার মানে 20r, তাই না? এটা 20r, 10 গুণ, তাতে কোনো সমস্যা নাই তো? এটা যদি আর ব্যাসার্ধ হয় তাহলে এটা 10r হবে ব্যাসার্ধ। তো এটা 10r যদি হয় তাহলে এর পরিধি কত হবে? 2π × 10r। তো আলটিমেট হলো কি, এটা এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বলতো, 20πr হচ্ছে, হ্যাঁ কি না? এটা 20πr, 10 আর 2 গুণ হয়ে যাবে। তো 2 থেকে 2πr পরিধি, এটা হচ্ছে 20πr পরিধি, তার মানে 10 গুণ। তো পরিধি যদি 10 গুণ লাগে তো সময়টাও 10 গুণ লাগবে, মানে 50 মিনিট লাগবে, হ্যাঁ কি না বলো? মিঠুন, হ্যালো? ওকে, বুঝতে পেরেছো? আর বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। কারো কোনো সমস্যা নেই তো? চলো নেক্সট। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 672 টাকা এবং 3 বছরে 714 টাকা হয়, তাহলে সুদের হার কত? একটা জিনিস মনে রেখো, যদি পার্থক্যটা, যে বছরটা চেয়েছে আর যে বছরটা হয়েছে, এই দুটির মধ্যে পার্থক্য যদি 1 বছরের হয়, তাহলে প্রথম যে এইটা টাকাটা আছে সেটা নিচে দেবে, ডিভাইডেড বাই উপরে দেবে এই টাকা দুটির পার্থক্য। তো কত হচ্ছে? 772, 28, 14, 42, এটাও উপরে দেবে। তাহলে পাবে 672-তে 42, 100-তে কত? এটুকু করলেই অ্যান্সার পেয়ে যাবে, ঠিক? তাই তো? চলো কাটাকাটি করো। 7 দিয়ে কাটো, 7 6, এটা 7 দিয়ে কাটলে 7 9 63, তাহলে 4 42, 7 6 42, 96, 6 দিয়ে 96 কাটলে 16,
আর যাচ্ছে না 4 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে 25, তো 25 ডিভাইডেড বাই 4, তার মানে 6 পূর্ণ 1/4, 6 পূর্ণ 1/4 বলতে পারো 6.25। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে কি? শর্টকাট হয়ে যাচ্ছে কি বেশি? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, স্যার আর একবার বলবেন। কিছুই না, ব্যাপার হচ্ছে এই যে 2 বছরে 672 হয়েছে, এবার তৃতীয় বছরে তো এই 672 উপরে সুদ পাবে, তাই না? হ্যাঁ কি না? একদম একদম স্যার। এটা আসল হয়ে যাবে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ, এটা আসল হয়ে গেল। তাহলে 1 বছরের সুদ পাচ্ছে যেটা, সেটা হচ্ছে কত? 42 টাকা, কারণ 2 বছর শেষে এটা হয়েছে। এবার তৃতীয় বছরের সুদ পাচ্ছে 672 উপর 42 টাকা সুদ পাচ্ছে, তবেই তো 714 টাকা হয়। তাহলে 672 42, 100-তে কত, তাই না? ঠিক আছে স্যার। নর্মাল ব্যাপার। যদি একটি বৃত্তের পরিধি 4 পাই থেকে বৃদ্ধি করে 8 পাই করা হয়, তাহলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? দেখো, ব্যাপার হচ্ছে কি বলতো, পরিধিটা 4 পাই থেকে 8 পাই, মানে পরিধি দ্বিগুণ করা হয়েছে। পরিধি দ্বিগুণ করা হয়েছে। পরিধি দ্বিগুণ হলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল 4 গুণ হবে, তাই না? ক্ষেত্রফল 4 গুণ হবে, এ তো আমরা জানি। শুধু কি পরিধি না, পরিধি, ব্যাস, ব্যাসার্ধ, এটা যদি দ্বিগুণ করা হয় ক্ষেত্রফল 4 গুণ হবে, 2 স্কোয়ার হয়ে যাবে, তাই না? জানো তো, একটা যদি এক্স গুণ হয় তাহলে ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার গুণ হবে, ঠিক আছে? তো এটা যদি দ্বিগুণ হয় তো এটা 2 স্কোয়ার মানে 4 গুণ হবে। ব্যাপার ঠিক বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার স্যার। এগুলো নিয়ম আমরা শিখেছি, জেনেছি, শুধু দেওয়া আছে এরকমভাবে, তাই এগুলোর জন্য অঙ্ক করা দরকার হয় না, মুখে মুখে উত্তর হয়ে যায়। পরিধি দ্বিগুণ তো ক্ষেত্রফল 4 গুণ, ব্যাস দ্বিগুণ তো ক্ষেত্রফল 4 গুণ, ব্যাস 3 গুণ তো ক্ষেত্রফল 9 গুণ, তখন 3 স্কোয়ার হবে, তাই না? ব্যাস 3 গুণ মানে 3 স্কোয়ার গুণ হয়ে যাবে ক্ষেত্রফল, 9 গুণ হয়ে যাবে তখন, তাই না? 4 গুণ করলে 16 গুণ, বাস। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 3:2, তার পরিসীমার এবং ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 5:9, তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার? আচ্ছা, এরকম দেওয়া আছে, আয়তক্ষেত্র দৈর্ঘ্য 3x আর প্রস্থ হচ্ছে 2x। এখান থেকে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে পরিসীমা আর একটা হচ্ছে ক্ষেত্রফল। পরিসীমা কি পাই বলো তো? যোগ করে 2 দিয়ে গুণ, যোগ করলে হচ্ছে 5x, 2 দিয়ে গুণ করলে 10x। আর ক্ষেত্রফল কী পাবো বলতো? এই দুটির গুণ, মানে 3x আর 6x গুণ করলে, এই 3x আর 2x গুণ করলে 6x স্কোয়ার। এই যে দুটি অনুপাত, সেটা বলা আছে কত? 5:9। আচ্ছা, এ পক্ষের x আর এ পক্ষের x স্কোয়ার কাটলে আমরা x পাই, তাই না? তাহলে আচ্ছা, এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে আমরা 5 পাই। আচ্ছা দেখো, এখন তুলনা করো, হয়ে গিয়েছে অঙ্কটা, 5:3x আসছে, তাই না? 5:3x সমান সমান 5:9, তারপরে 3x মানে 9, বুঝতেই পারছো, কারণ 5 তো সমান হয়ে আছে। তাহলে 3x ইকুয়াল টু যদি 9 হয়, তাহলে x এর মান কত? x এর মান 3। x এর মান 3 হলে দৈর্ঘ্য হবে কত? 3 3 9, আর এটা কত হবে? 6, 2 2 3 6। চেয়েছে কোনটা? প্রস্থ, তো 6, অপশন এ হবে উত্তর। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো নেক্সট। সহজ, অঙ্কগুলো সহজ, একটু মাথা খাটালেই হবে। নেক্সট, একটি পরীক্ষায় কিছু ছাত্রছাত্রীর নাম্বারের গড় হচ্ছে 52, তাদের মধ্যে 20% মেধাবী ছাত্রদের গড় 80, আর 25% নিম্ন মেধাবী গড় 31, বাকি 55% ছাত্রদের গড় কত? বের করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে তুমি 100 ধরে করতে পারো, 100 ধরে করলে একটু বড় হয়ে যাচ্ছে, 10 ধরে। 100 ধরে স্যার। হ্যাঁ, 100 ধরে সহজ হবে। 100 ধরে করেছো? আচ্ছা, যদি 100 জন ছাত্র হয় তাহলে টোটাল নাম্বার হবে 5200। 100 জন যদি ছাত্র হয়, 52 করে গড়, তাহলে টোটাল নাম্বার হচ্ছে 5200। এবার 20% মানে 20 জন, এরা পেয়েছে 80 নম্বর করে, তো 8 2 16, 1600 নম্বর হচ্ছে। বাকি 25% মানে 25 জন, এরা পেয়েছে 31 নম্বর করে, টোটাল 25 1 25, 5 2 25 3 75, 2 77, এত নম্বর পেয়েছে 25 জন, তাই তো 31 নম্বর করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মোট 45 জন কত পাচ্ছে? এই নাম্বারটা 5 7
3 আর 4 43 75। তাহলে বাকি ছাত্ররা কত নম্বর পেয়েছে? টোটাল তো 5200, টোটাল 5200-র মধ্যে এই 45 জন এই নাম্বারটা পেয়েছে 4375। এটা বাদ দাও, তাহলে কত হচ্ছে? 44, 8, 7, 25 হচ্ছে যত সম্ভব, তাই তো? না 8, 25, 8, 25। আচ্ছা 5 নামলো, 8, 2, 4, 8, 25, ঠিক আছে। তাহলে বাকি 55 জন এত নম্বর পেয়েছে 825। তাহলে এটা কত পার্সেন্টেজে, এত ছাত্র কত ছাত্রী গড়ে কত নম্বর পেয়েছে? আচ্ছা গড় চেয়েছে, তো 55 দিয়ে ভাগ হয়ে যাবে 825কে 55 দিয়ে ভাগ, 5 দিয়ে কাটলে 11, এটা 5 দিয়ে কাটলে 5 1 5, 32, 5 6 30, 2 25, 5 5 25, 165 ডিভাইডেড বাই এ, তো 15 আসছে, কিন্তু এটা তো অ্যান্সার নয়, অপশন তো নেই। কি আপনি যোগ করলেন? বিয়োগ করলাম, স্যার আনসার কত এলো ওটাতে? 15 আসছে। কী ব্যাপার, 20 জন 80 নম্বর গড়ে 80 পেয়েছে, তার মানে 1600, এটা ঠিক আছে। আর 25%, 25 জন 31 করে পেয়েছে 775। ও ও হো 150 হবে, 350 থেকে বাদ যাবে স্যার। এই জায়গাটা তো ভুল হয়েছে। 350 বাদ যাবে, বেশি দিয়ে দেখেন। বলো আমাকে তা। 52 থেকে 350 বাদ যাবে, 350 হওয়ার কথা, তাহলে 700 2350। বাদ যাবে 5। হ্যাঁ, না না, এটা যোগ করলে কত হচ্ছে? 2375। এটা 375, 16 আর 7 23, 2375 আসছে। ওকে 375 থেকে 5200 থেকে বাদ। হ্যাঁ, তাহলে টোটাল ছাত্রছাত্রী পেয়েছে 5200, সেখানে 45 জন, 20 জন আর 25 জন, 45 জন পেয়েছে কত? 2375। এটা বাদ দিয়ে দাও, তাহলে বাকি 55 জনে পেয়ে যাবে এখানে। ওকে, কত আসছে? 5, 8, 2, 4, 8, 3, 28, 25, তাই তো? আমার যোগ বিয়োগে খুব ভুল হয় গো। এটা পেয়েছে বাকি 55 জন, ঠিক আছে, 45 জনের এটা পেয়েছে, আর এটা পেয়েছে বাকি 55 জন। তাহলে 55 দিয়ে যদি ভাগ করে দিই, 55 দিয়ে ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 51 4 আসছে, 6 51 4, এটা করো তোমরা, 51 4। হ্যাঁ, এটা 4। ওকে, তো অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? যোগ বিয়োগ সাবধানে, আমার প্রচুর ভুল হয়। চলো, দিয়েছে 5 ইন্টু √5 ইন্টু √5³ ডিভাইডেড বাই 5, তার পাওয়ারে আছে -3/2। এটা -3/2 আছে, হ্যাঁ, এখানে -3/2 আছে। ওকে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা করি কি, দেখো 5 আছে তো 5 রেখে দাও, 5-এর মাথায় কিছু নেই মানে 1, ইন্টু √5 আছে, √5 মানে বলতে পারি 5-এর পাওয়ার 1/2, ইন্টু 5³ আছে, 5³ মানে বলতে 5-এর পাওয়ার 3, ভাগ, তো ভাগ দাও, তারপর দেওয়া আছে 5-এর পাওয়ার -2/3, সমান সমান 5-এর পাওয়ার হচ্ছে a+2। আচ্ছা দেখো, বেস তো সবই 5, এখানে বেস তো সবই 5, তাহলে 5 হবে নিচে, পাওয়ারগুলো কী হয়, গুণ হলে যোগ হয়, ভাগ হলে বিয়োগ হয়ে যায়। তা প্রথমে আছে 1, তো 1 হবে, তারপরে প্রথমে গুণ আছে, তাহলে প্লাস দাও হাফ, তারপর গুণ আছে তো প্লাস দাও 3, 3, তারপর ভাগ আছে তো ভাগে মাইনাস হবে, এটা বসাও। আচ্ছা মাইনাস যদি এটা করতে যাও, এটা অলরেডি মাইনাস আছে, তো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 3/2 হবে, তাই না? একটা বাইরে মাইনাস হবে আর একটা ব্র্যাকেটের ভেতরে -3/2, তো ব্র্যাকেটের ভেতরে -3/2 আর বাইরের মাইনাস গুণ হলে +3/2 হয়। এটা সমান সমান আমরা কি পাচ্ছি? এটা সমান সমান আমরা পাচ্ছি a+5-এর পাওয়ার a+2। এবার দুই পক্ষ সমান, নিচে 5 5 আছে, মানে উপর দুটি যে পাওয়ার দুটি আছে এটা সমান আমরা বলতে পারি। এটা যদি সমান হয়, ওকে, তাহলে 1 + হাফ +3 +3/2, এই যে সমান হচ্ছে a+2, তাই না? তো a+2 এর 2টা মাইনাস এদিকে নিয়ে চলে এসো, a পড়ে থাকবে। এটুকু বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? স্যার একবার বলবেন? কোন জায়গা থেকে বলো? স্যার
স্যার এই ফার্স্টের এটাই একবার বলুন। প্রথম থেকে হ্যাঁ স্যার। প্রথমে তো 5 আছে, শুধু 5। 5 মানে হচ্ছে 5 এর পাওয়ার 1, একই জিনিস। তারপর 5-এর সঙ্গে গুণ হয়ে আছে √5। √5কে আমরা কি বলি? √5কে বলতে পারি 5-এর পাওয়ার হাফ, তাই না? √a মানে হচ্ছে a⁻², ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তারপর ইনটু দেওয়া আছে 5-এর কিউব, তো আমরা ইনটু দেবো, ইনটু 5-এর কিউব। তারপর ভাগ আছে, ভাগ দাও। দেওয়া আছে 5-এর পাওয়ারে -3/2, এটা দেওয়া আছে এত দূর। তো সিম্পল, এ তো ভাঙলাম শুধু, আর কিছু করিনি। ক্লিয়ার এত দূর? হ্যাঁ স্যার। ওকে, আর এদিকে সমান দিতে পারো, আমি দিয়ে দিচ্ছি। সমান 5-এর পাওয়ারে দেওয়া আছে a+2। এবার নিয়ম হচ্ছে, যদি a⁻, ধরো m আছে, ইন্টু a⁻n আছে, তাহলে আমরা বলতে পারি এটা a⁻, মাঝে গুণ আছে, তো গুণ থাকলে পাওয়ার দুটি যোগ হয়ে যায়, মানে m+n। আর মাঝে ভাগ থাকলে পাওয়ার দুটি বিয়োগ হয়। তো খেয়াল করো, এইগুলোতে গুণ আছে মাঝে, নিচে 5 আছে তো 5ই দিলাম। যেহেতু এইগুলোতে গুণ আছে, তাই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। পাওয়ার হচ্ছে একটা 1, তারপর হাফ, তারপর 3, এটা যোগ হয়ে গেল। এবার ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন থাকলে পাওয়ারে মাইনাস হয়। মাইনাস কোনটা হবে? এইটা, -3/2। তো এই যে মাইনাস আর এই যে -3/2, এই -3টা মাইনাসে মাইনাসে গুণ হয়ে যোগ হয়ে যায়, যোগ হয়ে 3/2 আসবে। এই হচ্ছে ব্যাপার, পাওয়ারগুলো শুধু যোগ হলো। সমান সমান এদিকে আছে 5-এর পাওয়ার a+2। এবার দেখো, এখানেও 5-এর পাওয়ার, এটাও 5-এর পাওয়ার, মাঝে সমান, তার মানে এই পাওয়ার দুটি সমান, হ্যাঁ কি না? a⁻m সমান a⁻n। যদি সমানই হয়, এখানেও a, নিচে দুটিতেই a আছে, তাহলে নিশ্চয়ই এই দুটি সমান, m আর n, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এটাই ওপরে আমি এটাই করব, ঠিক আছে? এদিকে 5-এর পাওয়ারে আছে, এদিকেও 5-এর পাওয়ারে আছে, মাঝে সমান, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার সমান। এই পাওয়ারে কি আছে? 1 + হাফ +3 +3/2 সমান সমান a+2। পাওয়ারগুলো যোগ, পাওয়ারগুলো দুই পক্ষ সমান। এই 2টা এদিকে নিয়ে চলে এসো, বা পরে বিয়োগ করবে, যা করবে করবে। এটা যদি লসাগু করো, তো 2 লসাগু পাচ্ছ, 1-এর জন্য 2, 2-এর জন্য 1, 3-এর জন্য 6 হবে, আর এখানে 2 আছে অলরেডি, তো এখানে 3 সমান সমান a+2। উপরটা যদি যোগ করো, দেখবে তুমি কত পাচ্ছ? 12। 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, সমান সমান a+2। এই +2 যদি এদিকে নিয়ে চলে যাও, তো মাইনাস হয়ে যাবে, মানে a পড়ে থাকবে, আর +2 এদিকে গেলে মাইনাস হলে শুধু 4 থাকবে। তো a এর ভ্যালু হচ্ছে 4, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? আচ্ছা। আমি আস্তে আস্তে করলাম। চলো নেক্সট। একটি শহরের জনসংখ্যা 1,77,1,5,6,1 জন। প্রতি বছর 10% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, তবে 6 বছর আগে, হ্যাঁ বলছে আগেরটার উত্তর 4 এসছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 4 এলো, 4, এর ভ্যালু 4। নেক্সট, এটা আছে আচ্ছা, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। 10 বেড়ে গেল, 10% মানে কি জানো? 10/1 তাই না? বৃদ্ধি পেলে হয় 11। 10 ভাগ ছিল, 11 ভাগ হয়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, বা এরকম বলতে এত পারো, বড় ক্যালকুলেশন স্যার, 110 100 ছিল, 110 হয়ে গেল। 100 ছিল, 110 হয়েছে, তার মানেই হচ্ছে 11/10, তাই না? 10 ছিল, 11 হলো, 10% মানে 10 যদি টোটাল ধরি, তাহলে 1 বাড়বে, 11 হবে। এবার ব্যাপার হচ্ছে এই জায়গায়, বা অনেকে এরকম করি, আমরা 100 রেখে দিই, আর একটা 110, এই দুটি পাই আমরা। এবার কি আছে? 177 1561। এবার 6 বছর আগে চেয়েছে, আগে জনসংখ্যা কম ছিল, প্রত্যেক বছর 10% বাড়ে, আগে কম ছিল, তো এদের মধ্যে কমটাও পড়ে যাবে। এটা মানে হচ্ছে 10 11, ঠিক আছে? 110 আর 110টা হবে 11, একটা করে শূন্য যদি কেটে দাও, তার মানে 10 আর 11। তো আগে জনসংখ্যা যেহেতু কম ছিল, তাই কমটা উপরে যাবে, নিচে বেশি আসবে। কবার হবে? যেহেতু 6 বছর বলেছে, তো 6 বার হবে, ঠিক আছে? এটা কেউ ক্যালকুলেশন করবে?
আচ্ছা কাটাকাটি করে 8 হবে স্যার এটা। ওকে, এই যে নিচে 6টি তুমি 11 পাচ্ছ, এইটা কেটে দেবে, দেখবে এটাই পাচ্ছ। তাহলে আমার কাছে কি থাকবে, 6টি 10 পড়ে থাকবে। 6টি 10 মানে 1-এর পর 6টি 0, এটা হবে অ্যান্সার, মানে অপশন এ হবে উত্তর আর কি। ক্লিয়ার? এই কাটাকাটিটা করতে হবে, কিছু করার নেই, 11 দিয়ে কাটতে কাটতে যাবে, দেখবে সব কেটে যাচ্ছে। চলো নেক্সট। একটি জিনিস 1920 টাকায় বিক্রি করে হওয়া শতকরা লাভের পরিমাণ 1280 টাকায় একই জিনিস বিক্রি করে হওয়া শতকরা ক্ষতির পরিমাণের সমান। জিনিসটি কত দামে বিক্রি করলে 25% লাভ হবে? দেখো, লাভ আর ক্ষতি যদি সমান বলে দেয় তাহলে ক্রয় মূল্যটা বের করা খুবই সোজা, হ্যাঁ কি না? ক্রয় মূল্য কী করে বের করি? গড়টা, মাঝেরটা। 1920 টাকায় বিক্রি করলে যে লাভ হয় আর 1280 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, ঠিক তার মানে মাঝে মাঝে আমার দাম, সেই দামের থেকে বেশি বিক্রি করলাম লাভ, বেশি কম বিক্রি করছি লস। তো মাঝেরটা আমরা কি করে বের করি? যোগ করে 2 দিয়ে ভাগ, মানে গড় বের করার মতো। কত হচ্ছে বলো তো? 19, 19, 20, 32 আসছে। 32কে 2 দিয়ে ভাগ করলে 1600। 1600 এটা আমার কেনা দাম। এবার 25% লাভ, মানে 1600 তো আমার কেনা, আর 25% মানে 4 ভাগের 1 ভাগ। 25% মানে হচ্ছে 100-তে 25, মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 1600 টাকা আমার দাম, আর 1600-র 4 ভাগের 1 ভাগ মানে 400 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। তার মানে মোট বিক্রি করতে হবে 2000-এ। তাহলে আমার 25% লাভ থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কেউ আছো বুঝতে পারছো না এরকম? স্যার 400টা একবার বলুন। 25%, 1600-র 25%। ও আচ্ছা, হ্যাঁ 25% লাভ করতে হবে তো, ওটা তো মুখে মুখে পাচ্ছ না। 25% মানে 4 ভাগের 1 ভাগ, 1600-র 4 ভাগের 1 ভাগ 400। পি পাত্রের ধারণ ক্ষমতা কিউ পাত্রের 3 গুণ। একটি খালি পি পাত্র দ্বারা 60 বারে পূর্ণ হয়। যদি পি এবং কিউ উভয় পাত্র দ্বারা একসাথে ড্রামটি পূর্ণ করতে হয় তাহলে কতবার লাগবে? দেখো, শুধু যখন পি পাত্র দিয়ে ভর্তি করছি তখন 60 বার দিতে হচ্ছে, আর পি আর কিউ যদি একসঙ্গে ঢালি তাহলে কতবার লাগবে? ব্যাপারটা বোঝো, আর কিছুই না। পি এর ধারণ ক্ষমতা কিউ এর 3 গুণ, মানে কিউ যদি এক্স লিটার ধারণ ক্ষমতা হয় তো পি হচ্ছে 3x, তাই নয় কি? হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার। তাহলে এই পি পাত্র দ্বারা যখন তুমি ভর্তি করছো 60 বার লাগছে, তাহলে মোট ধারণ ক্ষমতা কত? 60 ইন্টু পি, এটা হচ্ছে টোটাল জল ধরো ট্যাঙ্কিতে, ড্রামে 60 বার 3x 3x করে, কারণ পি মানে ধরো 3 লিটার, ঠিক আছে? আচ্ছা আমি এক্স না ধরে এইভাবে করি। ধরো পি পাত্রের ধারণ ক্ষমতা 3 লিটার, ঠিক আছে? 3 লিটার। তাহলে কিউ পাত্রের ধারণ ক্ষমতা কত? 1 লিটার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, এবার এই 3 লিটার পাত্রে যদি শুধু পি দিয়ে ভর্তি করো 3 লিটার 3 লিটার, তাহলে 60 বার লাগে। তো 60 বার যদি 3 লিটার তুমি জল ঢালো তাহলে মোট কত লিটার জল হবে? 180 লিটার। এইটা লাগে ড্রামটা ভর্তি করতে, তার মানে ড্রামের ধারণ ক্ষমতা 180। এখন বলেছে যদি পি আর কিউ একসঙ্গে পাত্রে ঢালা হয়। আচ্ছা, পি আর কিউ মানে একসঙ্গে কত লিটার? 4 লিটার। পি আর কিউ একসঙ্গে 4 লিটার। তো 4 লিটার 4 লিটার করে যদি ঢালো তাহলে 180 লিটার হতে কত সময় লাগবে? কতবার? 180-কে 4 দিয়ে ভাগ করে দাও, 45 বার, হ্যাঁ কি না? বাস হয়ে গেল, পি আর কিউ একসঙ্গে ঢাললে 45 বার, তাই না? তো অ্যান্সার হবে অপশন সি। বলো, আর অসুবিধা আছে বুঝতে? একটি গাড়ি 12 ঘন্টায় 350 কিমি পথ যায় এবং 850 কিমি পথ 18 ঘন্টায় যায়, বলতে হবে গতিবেগ কত? দেখো, গড় গতিবেগ চেয়েছে। গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ স্পিড, যেটা বলি আমরা, ঠিক আছে? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি বলতো? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল
টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই কি বলতো টোটাল টাইম, টাইম। তাই না? এটা তো আমরা শিখেছি, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? 650 প্লাস 850, আর টোটাল টাইম কত? 12 ঘন্টা আর 18 ঘন্টা। উপরটা যোগ করলে 14, 15 আসছে 1500, আর নিচেটা যোগ করলে 30, কাটলে কত আসছে? 50। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, যদি কর্ণের দৈর্ঘ্য 8 ইন্টু রুট 10 হয় তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? আচ্ছা, প্রস্থ x ধরবো, তাহলে দৈর্ঘ্য হবে 3x, 3 গুণ। ওকে, এর কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে, কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে কি লাগবে বলো তো? ভূমি স্কোয়ার, আচ্ছা এর লম্ব এক্স, ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, হ্যাঁ কি না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাই তো? তাহলে এটা হচ্ছে শুধু এক্স স্কোয়ার, এটা হবে 9x স্কোয়ার সমান হবে 8 স্কোয়ার করলে 64 ইন্টু রুট 10 স্কোয়ার করলে 10। এই দুটি যোগ করলে তো 10x স্কোয়ার পাচ্ছি। 10x স্কোয়ার সমান 64 মানে 8 স্কোয়ার ইন্টু 10, দুই পক্ষে 10 10 কেটে দাও, এক্স স্কোয়ার 8 স্কোয়ার মানে এক্স এর মান 8, 64 মানে এক্স এর মান 8ই হতো। ওকে, এক্স এর মান যদি 8 হয় তাহলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 4x হয়, তাই না? তাহলে 2 ইন্টু 4 ইন্টু এক্স, বাস এইটুকু, 64। অ্যান্সার হবে ডি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বোঝা গেল, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। অনেকে এটা করতে পারো, এটা 24, ঠিক আছে, 3 8 24, আর এটা হচ্ছে 8, তাহলে পরিসীমা হচ্ছে 2 ইন্টু 24 প্লাস 8, তার মানে 2 ইন্টু 32, তার মানে 64। ক্লিয়ার? সরি স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, আচ্ছা রুটের ভেতরে দেওয়া আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে দশমিক গণনা না করে বসে দিতে হয়। প্রথমে 95 আছে, 95 দাও, তারপর 85 পাবে, আর এদিকে 17 আর 19 পাবে। এবার দশমিক গুণো, উপরে কয়টির আগে দশমিক আছে? 4টির আগে। নিচে কয়টির আগে? 6টির আগে। দুটিতে বেশি আছে নিচে, নিচে যদি দুটি বেশি থাকে তাহলে উপরে তুলে দিলে, নিচের দশমিক তুলে দিলে উপরে 100 হয়ে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বাস কাটাকাটি করো, 19-এর সঙ্গে 95 কাটলে 5, 17-এর সঙ্গে 85 কাটলে 5, তাহলে দেখো দুটো 5 আসছে, একটা 5 বেরিয়ে আসবে, আর 100-তে 10 বেরিয়ে আসবে, তো 50, এটা হবে অ্যান্সার অপশন সি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হতেই হবে ক্লিয়ার, এই ধরনের প্র্যাকটিস মানে উইদিন 30 সেকেন্ডের মধ্যে তোমাকে অ্যান্সার বের করতে হবে, 30 সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না। চলো নেক্সট। আচ্ছা, 102 স্কোয়ার মানে যদি এটা হয় তাহলে এটা যদি রুট করো, এটা যদি রুট করো তাহলে এদিকেও রুট করে দেবে, এই স্কোয়ারটা রুটের জন্য কেটে যাবে, মানে 102 আসবে। এটা রুট মানে হচ্ছে 102, ঠিক? তাহলে এটা আর এটা সেম জিনিস, তার মানে এখানেও তুমি 102 পাবে, কিন্তু এখানে দুটির আগে দশমিক আছে মানে একটির আগে দশমিক পাবে। এখানে 4টির আগে দশমিক আছে, তার মানে দুটির আগে দশমিক হবে। দুটির আগে যদি দশমিক হয় বন্ধুরা, তার মানে 0 2 চলে যাবে, এদিকে 1 থাকবে, 102 হবে, কিন্তু দুটির আগে দশমিক বসবে। আর 3 নম্বরটাতে দেখো 6টির আগে আছে, তার মানে 3টির আগে দশমিক হবে, 3টির আগে দশমিক হলে 102 এটা আসবে। ব্যাপার বুঝতে পারলে? দশমিকটা যেন সেম লাইনে থাকে, প্রথমটা 1টির আগে দশমিক, তার মানে 2-এর আগে, দ্বিতীয়তে 2-2টির আগে দশমিক মানে 2, তারপর 0, আসলে লাস্টে এটা 3টির আগে দশমিক হয়ে যাবে। এবার যোগ করে দাও, এটা 2 2, এটা 3, এটা 1, এটা 1, মানে 11 3 2 2, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? স্যার একটু দাঁড়ান।
দুই পক্ষ রুট করতে হবে। ঠিক আছে স্যার। চলো নেক্সট। 16,409 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? বিয়োগ করার কথা যদি বলে তাহলে জাস্ট ভাগশেষ কত সেটা বের করলে চলে যাবে, হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা বের করব 16,409। এদিকে 2 ঘর, এদিক থেকে 2 ঘর নেব। 1 আছে তো এখানে 1 দাও, 1 1 1, বাস নামলো 64। দুটো ঘর নামবে, 1 হয়ে যাবে এদিকে 2। এবার তুমি 3 বসালে বেশি হয়ে যাচ্ছে, 69 হয়ে যাচ্ছে, তো 2 বসাও। 2 বসালে আমরা পাবো কি 44, তার মানে আমাদের কাছে থাকবে 20। এবার লাস্ট যেটা আছে 09, এটা নামিয়ে দাও। নামিয়ে দিলাম, এখানে 12 হচ্ছে, 12 এদিকে ঘুরে আসলে হবে 24। এবার বলো 9 4 9 36, 18, 3 21, বেশি হচ্ছে 8। 8 হতে পারে আমার মনে হচ্ছে, ঠিক আছে, 9 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো 8। 25 হবে স্যার, হ্যাঁ 25 অ্যান্সার হবে বোধহয়। দেখেন তো, তা জানি না, এটা দেখি না 8 দিয়ে করে। 8 8 64, 64 4 হাতে থাকে, 64 4 হাতে থাকে 6, 8 6 8 4 32, আর 6 38, 38 এর 8 3 থাকে, 8 2 16, আর 3 19। 9 নিলে 21-এর পার হয়ে যাচ্ছে, তাহলে 8 দিয়েই হচ্ছে কত 1984। 1984, তার মানে এদিকে 16 আর এদিকে 9 25, ঠিক 25 বাড়তি পড়ে থাকছে। এটা না থাকলেই মিলে যেত, তাই না? 2009 থেকে 25 বাদ দাও, 1984 হয়, তো 1984 যদি থাকতো তাহলে মিলে যেত। তো 25 এক্সট্রা হচ্ছে, তো অ্যান্সার হবে অপশন সি। এইটা বিয়োগ করতে হবে, 25 বিয়োগ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার। নেক্সট। একজন ব্যবসায়ী কিছু টাকা বিনিয়োগ করেন এবং তার বার্ষিক লাভ 25%। যদি তৃতীয় বছরের শেষে তার মূলধন 10,000 টাকা হয়, তাহলে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন? দেখো ব্যাপারটা যদি এরকম বোঝো, 25% লাভ করে, 25% মানে 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, মানে হয় কত 5 ভাগ, মানে রেশিও মেথড করলে কত হয় 4 5। 4 ছিল 5 হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 4 ছিল হবে 5, 1 ভাগ বেড়ে যাবে। 25% মানে 4 ভাগের 1 ভাগ বাড়বে। তো এত টাকা হয়েছে, এই যে 10,000 টাকা এটা হয়েছে বলেছে, 3 বছর শেষে এটা হয়েছে। তার মানে আগে কম ছিল, আগে যদি কম হয় তাহলে কমটা উপরে যাবে কয়বার? 3 বার, বাস। 5 দিয়ে কাটলে 5 2 10, 3টি শূন্য। 5 দিয়ে কাটলে 5 4 20, 2টি শূন্য। আর 5 দিয়ে কাটলে 5 4 40, 1টি শূন্য। বাস করে দাও। স্যার আসবে ওকে, 512 আসছে, তাই তো? 512, একটা শূন্য। হুম, 5,120, ঠিকই আছে। তো অ্যান্সার হবে অপশন এ। বলো বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? আর একটা নিয়ম হয়, ঠিক আছে, আরেকটা নিয়ম কি বলতো, 25% লাভ করে, মানে হয়ে যায় 100। 10,000। হ্যাঁ, 125 আর 100 এটাই হয়, তাই না? তাহলে 10,000 ছিল, আগে যেহেতু কম ছিল তো কমটা উপরে যাবে, নিচে 125 হবে, বেশিটা আসবে। উপরে কম যাবে, নিচে বেশিটা যাবে। উপরে কম যাবে, নিচে 25 যাবে, 125। কিন্তু ব্যাপার হচ্ছে এটা 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, সেই 4-এর 5 আসছে। এটাও 5, এটাও 4, 25 দিয়ে কাটলে। আবার 4-এর 5 আসছে, এটা 5, এটা 4, 25 দিয়ে কাটলে আবারও সেটাই আসছে, তাই না? এবার 3টি 5 কাটলাম এখানে, আর এখানে এটা কাটলে আমরা 80 পাচ্ছিলাম। গুণ করলে আমরা কি পাই? 5,120। চলো নেক্সট। কারো কোনো ডাউট আছে কিছু? চুনাপাথরে 40% থাকে ক্যালসিয়াম এবং অবশিষ্ট অংশে থাকে কার্বন এবং অক্সিজেন। যদি 20 কেজি চুনাপাথরের মধ্যে 9.2 কেজি অক্সিজেন থাকে, তাহলে কার্বন কত আছে?
আচ্ছা, এটা পার্সেন্টেজ বের করে নাও। এই যে চুনাপাত অক্সিজেন আছে, এটা কত পার্সেন্ট আছে? 20-তে আছে তোমার এটা 9.4, তাহলে 100-তে কত? দেখো, এটার সঙ্গে এটা কাটলে আমরা 5 পাই। 5 আর এটা গুণ করে দাও, 5 4 20, 0 হাতে 2, 5 9 45 আর 2 47, মানে এটা আছে 47%। তাহলে একটা 40% আছে বলাই আছে, আর একটা 47% বের করলাম, তাহলে মোট হচ্ছে 87%। তো 87% কে কে আছে? চুনাপাথর আর ক্যালসিয়াম, অক্সিজেন আর ক্যালসিয়াম। তাহলে বাকিটা আছে কি? কার্বন। যদি এই দুটি মিলে 87% হয়, তাহলে বাকি 13% হচ্ছে কার্বন, হ্যাঁ কি না? আচ্ছা, উল্টো ভাবে করলে বুঝেছো? আমি সিধেভাবে করলাম, তোমরা উল্টোভাবে করেছো। হ্যাঁ। একটা 40% ক্যালসিয়াম আছে, এটা বলাই আছে, তাই না? আর অক্সিজেনের পরিমাণটা বলা আছে, অক্সিজেনটা পার্সেন্টেজে নেই। তো অক্সিজেনটার পার্সেন্টেজ বের করলাম 47%। তাহলে 40% ক্যালসিয়াম আর 47% অক্সিজেন, বাকিটা হচ্ছে কার্বন। ক্লিয়ার? আচ্ছা, চলো, তোমরা হয়তো কার্বনের পরিমাণ বের করেছো না? এই 40%-এ 8 কেজি হচ্ছে ক্যালসিয়াম আর 9.4 কেজি হচ্ছে কার্বন, হ্যাঁ টোটাল হচ্ছে তিনটে যোগ করে 17.4। আমরা। তাহলে থাকছে 2.6। এই 2.6 হচ্ছে কার্বন। তাহলে 20-তে হ্যাঁ 2.6, 100-তে কত? 20 সঙ্গে এটা কাটলে 5, 5 26 কত হয়? 130। তার মানে 1 দশমিক সরে আসবে, 13%। তো এটাও করা যায়, করা যায় না তা না, অবশ্যই অনেক ধরনের পদ্ধতি আছে, কিন্তু আমি কেন বের করবো ভাই? একটা পার্সেন্টেজ বের করলেই তো কাজ শেষ। একটা 40% বলা আছে, এটা 47, তো মোট 87, তাহলে বাকিটা থাকে 13। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? আচ্ছা, ঠিক আছে। নেক্সট, একটি দ্রব্য 2/3 5% লাভ হলো, বাকি অংশ বিক্রি করে 2% ক্ষতি হলো। যদি মোট লাভ 400 হয়, তাহলে মূল্য কত? ওকে, এগুলো আমরা কি করে বের করি? দেখো, ক্রয় মূল্য বের করার নিয়ম হচ্ছে যেটা লাভ হয়েছে মোটের উপর 400, তার সঙ্গে 100 গুণ করে দিই। এবার দুটো অংশ আছে, 2/3 মানে 2/3 অংশ, 3 ভাগের 2 ভাগ, তাহলে আর একটা হবে 3 ভাগের 1 ভাগ। প্রথমটাতে 5% লাভ, 5 গুণ করো। দ্বিতীয়তে 2 ক্ষতি, 2 গুণ করো। এটাতে লাভ বলেছে, তার এর আগে প্লাস থাকে, আর এটাতে দ্বিতীয়তে ক্ষতি বলেছিল, তাহলে এর আগে মাইনাস দিয়ে দেবো। বাস, উপরে হচ্ছে 400 × 100, আর নিচে লসাও করো। এটা হচ্ছে তোমার 10/3 মাইনাস এটা হচ্ছে তোমার 2/3, তার মানে 3 হচ্ছে লসাগু, 8 পাবো উপরে, 10 থেকে 2 বিয়োগ। এটা নিচের অংশ, নিচের অংশ হচ্ছে 8/3। তাহলে আমরা আলটিমেট পেলাম 400 × 100। এটা নিচে আছে, গুণ করলে উল্টে যাবে, হয়ে যাবে 3/8। বাস, কাটাকাটি করো। 8 5 40, মানে 50। 50 100 আর 3, 5 3 15, 50-এর একটা শূন্য, 100 দুটি শূন্য, 15,000। অ্যান্সার হচ্ছে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সহজ, এগুলো খুবই সোজা, তোমরা চেষ্টা করলে তোমরাই পারবে। বলেছে কোনো জিনিস শতকরা কত লাভে বিক্রি করতে হবে যাতে সেই মূল্যের অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হয়। দেখো, হয়ে যাবে স্যার, এটা একটা একটা জিনিসে এমন জিনিসে বিক্রি করতে হবে যে তাকে অর্ধেক করলে, তাকে অর্ধেক যদি করা হয়, তাহলে 30% ক্ষতি হবে, মানে 70% দাম থাকবে। 70% দাম কখন থাকবে বলো তো? যখন 140 হবে। হ্যাঁ, যখন দ্বিগুণ থাকবে উপরে, অর্ধেক করলে 140, তাই না? তো শতকরা কত লাভে বিক্রি করতে হবে যাতে অর্ধেক করলে 30% ক্ষতি হয়। তাহলে দেখো, 30% ক্ষতি হয় মানে 70-তে বিক্রি করলে, এটা অর্ধেক করলে 70% হবে, তার মানে পুরোটা হচ্ছে 140। 140 যদি হয় দাম, তবেই তার অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হবে। তাহলে কত ধার্য করতে হবে? কত কত লাভে বিক্রি করতে হবে? 40%। 40% লাভে বিক্রি করতে হবে, তাই না? বুঝতে পেরেছো? বুঝতে পারছো না? বলেছে ধরো 30% ক্ষতি হয় কখন? সেই মূল্যের অর্ধেক দামে বিক্রি করলে।
অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হয়, মানে 70% দাম পায়। এটা অর্ধেক দাম, এই দামে বিক্রি করলে, এই অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হবে। তো অর্ধেক দাম যদি 70 হয়, তাহলে পুরো দামটা কত? 140%। হ্যাঁ কি না? তুমি দেখো তো, 140-এর জায়গায় তুমি যদি অর্ধেকে মানে 70-তে বিক্রি করো, তাহলে তোমার ক্ষতি হচ্ছে না 30%? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। তাহলে তোমার যদি 100% দাম হয়, তাহলে কত দামে তোমাকে বিক্রি করতে হবে? 140%-এ বিক্রি করতে হবে। 100% তোমার দাম, 140%-এ বিক্রি করতে হবে। তবেই তো, যাতে সেই মূল্যের অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হয়, মানে 140-এর অর্ধেক করলে 30% ক্ষতি হয়। তাহলে যদি 100 টাকা জিনিসের লিখে রাখতে হয় 140, তাহলে কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে? অবশ্যই 40% লাভে বিক্রি করতে হবে। বলো, এখনো ক্লিয়ার হয়নি? না ক্লিয়ার হয়েছে স্যার। আমি ওই 140-এর উপরে কাউন্ট করছি না, ওটা 100-এর উপরে করবো, কিন্তু আমার কি ওই চলো নেক্সট। 18টা হয়ে গেল, ওটা হয়ে গেছে। নেক্সট, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত? দেখো, অনুপাত বের করা হচ্ছে যোগফল বিয়োগফল যোগ একবার, যোগফল বিয়োগফল বিয়োগ একবার। তো বিয়োগফলের 3 গুণ হচ্ছে যোগফল। তো বিয়োগফল যদি x হয়, যোগফল হবে 3x। আমার নিয়ম হচ্ছে কি, যোগফল আর বিয়োগফল যোগ একবার প্লাস যোগফল আর বিয়োগফল বিয়োগ একবার। এটা করলেই আমরা সংখ্যা দুটির অনুপাত পাই। এখানে পাই 4x অনুপাত, এখানে পাই 2x। x আর x কাটো, 2-এর সঙ্গে 4 কাটলে 2, তখন এর পক্ষে 2 থাকছে, এর পক্ষে কিছু নেই, মানে 1। এই অনুপাতে 2:1, তাই না? সংখ্যা দুটির অনুপাত হবে 2:1। বোঝা গেল? না স্যার, আমি স্যার ওই যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু 3x মাইনাস 3y করে করছি। এক্স এক্স প্লাস ওয়াই তো না, 3x আর x যদি ধরো তুমি। স্যার মানে x x করতে হতো, আমি ওটাকে আর কি ওই দুটো সংখ্যা করে দিই। হ্যাঁ, এছাড়া না ধরলেও পারো, 3 আর 1 ধরলেও পারবে তুমি। একটা হবে 3 প্লাস 1, আর একটা হবে 3 মাইনাস 1, তাই না? যোগফলটা হবে প্লাস আর বিয়োগফলটা হবে, তার মানেও তুমি এটা পাবে 4:2। তারপরে 2 দিয়ে ভাঙলে 2:1। চলো, এর জন্য তো ধরার দরকার নেই এক্স। নেক্সট, একটি চলচ্চিত্র সোমবার, মঙ্গলবার এবং বুধবারে 3 দিন চলেছে। ওই 3 দিন দর্শক সংখ্যার অনুপাত ছিল 2:3:5 এবং 3 দিনের দাম ধার্য অনুপাত হচ্ছে 2:3:4। কিন্তু মঙ্গল ও বুধবার প্রাপ্ত অর্থের টাকা পার্থক্য 8,800 টাকা। এটা তোমাদেরকে ক্লাসে করিয়েছি আমি। দেখো, দর্শক সংখ্যার অনুপাত দেওয়া আছে, আমি ততজনই ধরে নেব, 2 জন, 3 জন আর 5 জন। মানে সোমবার 2 জন, মঙ্গলবার 3 জন আর বুধবার 5 জন আছে। দাম ধার্যের অনুপাত, তো যেটা দেওয়া আছে সেটাই আমি দাম ধরে নেব। ধরো এটার দাম হচ্ছে 2 টাকা করে টিকিট, এটার দাম হচ্ছে তোমার 3 টাকা করে টিকিট, আর এটা হচ্ছে 4 টাকা করে টিকিট। তাহলে উপরে যেটা আছে সেটা জন, 2 জন 2 টাকা করে টিকিট। তাহলে মোট কত টাকা পাবে? 4 টাকা। 3 জন 3 টাকা করে টিকিট, মানে এখানে পাবে 9 টাকা। আর 5 জন 4 টাকা করে টিকিট, মানে এখানে পাবো 20 টাকা। তো অনুপাত হবে এটা। এবার ভালো করে বোঝো, অর্থের প্রাপ্ত পার্থক্য কার কার? মঙ্গলবার আর বুধবার। তো মঙ্গল বুধবার মানে এই দুটির পার্থক্য কত? 11। এই 11টাই হচ্ছে 8,800 টাকা, যেটা বলা আছে অর্থের পরিমাণ, তাই না? আর মোট আয় কত হয়েছিল সেটা যদি তুমি বের করতে চাও, তো মোট আয় কত বলো তো? এই 3টি যোগ হবে। প্রথম দিনে আয় 4, দ্বিতীয় দিনে আয় 9, তৃতীয় দিনে 20। 2 জন দর্শক 2 টাকা করে 4 টাকা, 3 জন দর্শক 3 টাকা করে 9 টাকা, আর 5 জন দর্শক 4 টাকা করে 20 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, স্যার। 11-র মান যদি 8,800 হয়, তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান হবে 100, না 800। 11 8 800। 800। 1-এর মান হবে 800। 11 যদি 8800 হয়, 1-এর মান হবে 800। তাহলে এখানে যদি যোগ করো টোটালটা, বোঝা 33 ভাগ।
33 ভাগ মানে 33 কত তাহলে? 1 ভাগ যদি 800 হয়, 26,400 8 3 24, 4, 8 3 24 আর 2 26, ওকে 26,400 এটাই অ্যান্সার হবে, অপশন সি। তোমরা তো আমার আগে করে ফেলছো। এই শেষ হয়ে গেল 20টা অঙ্ক। কতক্ষণ ক্লাস হয়ে গেল বাবা? 50 মিনিট ক্লাস হয়ে গেল। হ্যাঁ বাহ, স্যার। স্যার যে তাড়াতাড়ি হয়েছে। আজ তাড়াতাড়ি হয়েছে কারণ কোশ্চেনগুলো ছিল খুবই সোজা, কনসেপচুয়াল কোশ্চেন ছিল, এমন নয় যে খুব বেশি তোমাকে ক্যালকুলেটিভ ছিল বা ক্যালকুলেশন করতে হচ্ছিল, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু তোমরা করতে, হ্যাঁ, এইগুলো পরীক্ষার হলে গিয়ে তখন মাথা গুলিয়ে যায়। হ্যাঁ সে তো কঠিন স্বাভাবিক। থাকলে আবার একটা মানুষের ছেড়ে দেয়, হয় সোজা থাকলে করে আসবে, না কঠিন থাকলে ছেড়ে দেবে। হ্যাঁ যেগুলো একটু ভাবার থাকে ওখানে গিয়ে মাথা গুলায়, এটা